আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, একটা কথার পরিপ্রেক্ষিতে আইবিপি নিয়ে একটু বলতে হচ্ছে। অবশ্যই আইবিপি নিয়ে আজকে ঠিক এই মুহূর্তে ভিডিও করবো এরকমটা বলার ছিল না, তবুও করতে হচ্ছে। দেখেন, এই আইবিপির আমি পুরা ইতিহাসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখান থেকে শুরু করেন। যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন ডোমিনেটেডের পরে দেখেন পি রেশিওতে আসেন। দেখেন পি রেশিওর অবস্থা দেখেন, সবগুলো কি মাইনাস অবস্থানে। তার মানে এই মাইনাস অবস্থানে থাকা এই স্টকটি এই ডিভিডেন্টের আগে ওঠা মানে হলো পাবলিককে কঠিন আকারে ধরা খাওয়ানো। এবং আমি মাঝে মাঝে স্টক নাও সম্পর্কে যে বলি যে মজা লাগে। দেখেন এই জায়গাটা খেয়াল করেন, সবুজ দেখাচ্ছে তাই না, বাট এই দেখেন মাইনাস। ঠিক আছে, সুতরাং এই বিষয়গুলো যদি না বুঝে হুমড়ি খেয়ে পড়ে লসে পড়েন তবে কি চলবে? দেখেন এনওসিও সব মাইনাস। এরপরে দেখেন ডিরেক্টর হোল্ডিংটাও দেখেন 24%। এই 24% মাত্র ডিরেক্টর হোল্ডিং। এখানে বাড়ার পিছনে কারণ হলো ইনস্টিটিউট বাই করছে। আরেকটা কথা মাথায় রাখবেন, সারাটা জীবনের জন্য মাথায় রাখবেন, এই ইনস্টিটিউটের সম্পর্কে আমি এর আগেও বলেছি, এখানে কিছু অত্যাধিক ধূর্বাস দুর্দান্ত স্মার্ট এরকম কিছু ছেলেদের নিয়োগ দেয়া হয়। দেখেন আপনার এই যে যারা এই ইনস্টিটিউটে চাকরি করে এদের সাথে মাঝে মাঝে কথা হয়। ঠিক আছে, এদের সাথে মাঝে মাঝে কথা হয়, এদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয় যে আগামী এই কয়েকদিনের ভিতরে আপনাকে এই কাজটা করতে হবে, আর যদি সে না করতে পারে তার চাকরিও চলে যেতে পারে। প্রতিনিয়ত আমাদের কাছে এসে ধন্দা ধরতে থাকে, তাদের সাথে কথা হয় নিয়মিত। এবং শুধু একটা বিষয় না, এক একটা সেক্টরে এক একটা লোক নিয়োগ করা। যেমন দেখেন অ্যাকাউন্ট সেক্টর আছে যে তারা অ্যাকাউন্ট করে বেড়াবে, একটা সেক্টর আছে শেয়ার মার্কেট নিয়ে দেখাশোনা করবে, একটা সেক্টর নিয়ে লোন সেক্টর নিয়ে দেখাশোনা করবে, একটা সেক্টর আছে অনলাইনের বিষয় নিয়ে দেখাশোনা করবে, আর কতগুলো বলবো। এই বিষয়গুলো বুঝতে হবে। এখন তারা যদি এই শেয়ার মার্কেটে যারা নিযুক্ত থাকে এদেরকে টার্গেট দেওয়া থাকে, আপনাকে এই পরিমাণ লাভ করতে হবে এতদিনের ভিতরে, তখন ওরা কি করে, এরকম একটা ফকুজকে স্টক বেছে নেয় এবং লং টার্মে। আমার এই বিষয়টা আমি শিওর জানি না, তবে এই বিষয়টা নিয়েও পরবর্তীতে জেনে আপনাদেরকে জানাবো। যে এই যে মনে করেন আইবিপি উঠালো তাই না, একেবারে একটা বাজে অবস্থান থেকে মানে বিশাল অবস্থানে উঠলে, এবং এর কোনো ভিত্তি নেই, তা আপনাদের দেখালাম। তো এখন প্রশ্ন হলো এই ধরনের স্টক কেন বেছে নেয় বা কী করে উঠে, এরকম একটা প্রশ্ন তাই না। দেখেন আমরা এর একটা সহজ সমাধানে যাই, চলেন। প্রাইস টেবিলটা দেখলে অটোমেটিকলি আপনারা এটা বুঝতে পারবেন। দেখেন এখানে ট্রেড হচ্ছিল কত, দেখেন এখানে ট্রেড হচ্ছিল হলো 33,000, না সরি 3,38,000। এইটা দেখাচ্ছি, আমার তো বড় এখানে পড়তে যে ভুল যায় মাঝে মাঝে, এটা আপনারা সংশোধন করে নেবেন বুঝলেন। এই দেখেন এখানে খেয়াল করেন, আবার দেখি তাহলে 3,38,000। ঠিক আছে, তো 3,38,067। তো এবার আসেন 3,38,067, এটা কিন্তু মনে রেখেন, আমি তো আবার ভুলে যাই। ঠিক আছে, 3,38,067। তো এখন এই যে 3,38,067 আপনারা আসেন 3,38,067, এটা আসেন 3,38,000 একটা কি 67 হবে বলে না, এই না, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,38,067। এবার আসেন ওর প্রাইসটা কত যাচ্ছে সেটাই আসেন। কত যাচ্ছে প্রাইস দেখেন, 9 টাকা 30 পয়সা। এখানে প্রাইস কত, 9 টাকা 30 পয়সা, 9 টাকা 30 পয়সা বা 10 টাকা 30 পয়সা। এখানে হলো 10 টাকা 30 পয়সা। তাহলে এবার আসেন যে কতগুলো ট্রেড হয়েছে, আসেন যে ভলিউমটা, আসেন ভলিউমটা আমরা পেলাম কত, 3,38,067, আর প্রাইসটা পেলাম 9 টাকা 30 পয়সা। এক ভাই তো আবার বলবেন যে আপনার বারবার কথা পছন্দ হয় না। আরে এইটা না, বারবার না বললে বসবে কি করে পাবলিক। তাহলে গুণ এই 9,33, কত টাকা লাগলো আসেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 31 কোটি তাই না। এখন
ওই দিন তাকে যদি মার্কেটটাকে আপ করতে হয় তাহলে 32 কোটি টাকা লাগছে। তো এখন 32 কোটি টাকা কি আপনার আমার পকেটে আছে বলেন? আমরা কি ট্রেড করতে পারি? এরা হয়তো কয়েকটা ব্যাংক মিলে এরকম একটা পজিশন করে। মনে করেন, দেখেন আপনার কিন্তু, আপনি যখন চলবেন আপনার কিন্তু কিছু বন্ধু বান্ধব থাকে, তাই না? একটা ব্যাচমেট থাকে কিন্তু। যেমন দেখেন, আমি যখন পড়ছি আমার একটা ব্যাচমেট আছে না, আমার যেমন আমরা আপনার এই ঈদের পরে আপনার যে পুনর্মিলনী অনুষ্ঠান করলাম, হাজার হাজার ছেলেমেয়েরা চলে আসছে, একসাথে হয়েছি, তাই না? তো এদের ভিতরে একটা আছে না, যেমন আমার যে ফ্রেন্ডরা মনে করেন ব্যাংকে চাকরি করে, দুজন, আমরা দুজন ক্লাসমেট, আমরা ব্যাংকে চাকরি করে আর কি। তো ওরা আছে, এবার অন্যান্য সেক্টর সোজা কথা এরকম আছে না, তো তাদের সাথে কি একটা আন্তঃযোগাযোগ হয় না? আন্তঃযোগাযোগ হয়ে দেখা গেল যে 5 জন 5 ব্যাংকে চাকরি করে। তখন 5 জন 5 ব্যাংকে চাকরি করে, তখন বলে যে এই তোর কি দিছে, তোর কি দিছে, এরকমভাবে হয় না? তো ও বলবে আমার এই দিছে, আমার দিছে, তাহলে কী করা যায়? এখন চাকরি তো বাঁচাতে গেলে কী করবি? এখন এবার খুঁজে খুঁজে ওরা বাঁচে, ঠিক আছে? খুঁজে খুঁজে ওরা বেছে একটা টার্গেট নেয় যে এইটা দেখ কম টাকায় হচ্ছে, এইটা নিয়ে টার্গেট নেই, তখন ওরকম করে এটা উঠায়, ঠিক আছে? এটা হলো একটা সাধারণ মামুলি ব্যাপার। আরেকটা জিনিস দেখি চলেন, দেখেন হলটেড হয়েছে যে কয়দিন, সে কয়দিন দেখেন কত টাকা লাগিয়েছে সেটা ভাবেন। হলটেড করাটা কোনো ব্যাপার না। যখনই আমি একটা হাই ভলিউম বসাই দেব তখন অটোমেটিকলি হলটেড হয়ে যাবে। দেখেন আমরা এইখানে আসি, আমরা হলটেডগুলো দেখি। দেখেন আপনারা এইখানে 1 2 3টা, এই 3টা হলটেড আছেন। এই হলটেডের আগে কিন্তু ফাংশনটা আইছে, তাহলে ওরা মনে করেন 3 জন মিলে ওই কত কোটি টাকা ছিল মনে আছে? এইখানে তো ভুল ছিল, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানেই তো পয়েন্ট ছিল, কি সাংঘাতিক। আবার দেখেন 3,38,067, 3,38,067 গুণ 9 টাকা 30, তাহলে তো আরও সহজ হয়ে গেল। দেখেন তাহলে কথা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আরও সহজ হয়ে গেল। এই দেখেন টাকাটা আরও সহজ হয়ে গেল, মাত্র 31 লক্ষ। আবার দেখি ভুল হয়ে যদি হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 31 লক্ষ, তাহলে আরও সহজ হয়ে গেল। 31 লক্ষ টাকা একটা মামুলি ব্যাপার না? একটা ব্যাংকের কাছে 31 লক্ষ টাকা কি মামুলি ব্যাপার? তাহলে এরা 5 জন মিললেই যথেষ্ট। এটারে হলটেড করতে গেলে 5 জন মিললেই যথেষ্ট, এমনকি একজনই পারে। 31 লক্ষ টাকা এবার একটা ব্যাংকের কাছে কি মামুলি ব্যাপার। 31 কোটি টাকা হলে তখন বিষয়টা ভাবার আসবে। তো এরকম করে এরা এটাকে করে হলটেড করে। তো চলেন ওইখানে যে কথা বলি। তো এবার আসেন হলটেড করার সময় কত টাকা লাগছে সেটা দেখেন। এইখানে আসেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউমটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অযুত, লক্ষ, তার মানে 31 লক্ষ ভলিউম হয়েছে। 31 লক্ষ যদি ভলিউম হয় টাকাটা কত আসে চলেন একটু দেখি। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 31 লক্ষ গুণ 10 টাকা আসেন, 10 টাকা, তাহলে কত আসছে? নিযুত কোটি, 3 কোটি, মাত্র 3 কোটি, তা আবার মাত্র 3 কোটি। তাহলে আমার ওই জিনিসটা হলটেড করতে গেলে আমার কিন্তু 3 কোটি ইনভেস্ট করা আর লাগছে না। একবার হলটেড করার পরে প্রথমে মনে করেন কিছু হাই প্রাইজে বাই দিয়ে আমি কিন্তু ঘুমাই থাকবো, তারপরে ওরা বসে বসে হলটেড করবে আর আমি বসে বসে কি মজা দেখবো। বিষয়টা কিন্তু এরকম, তো মাথায় রাখবেন। এটা আজকে বলার পিছনে একটা কারণ ছিল, বলার পিছনে কারণ ছিল হলো, চলেন সরাসরি দেখে আসি কি কারণ ছিল। এই দেখেন কারণটা হলো, এই দেখেন বলছে যে 100% 10 ডেজের ভিতরে আপ হবে, 100% দিছে 10 ডেজের ভিতরে আপ হবে। এটাও আবার কিন্তু সেই ব্রিলিয়ান্ট আমার সেই লাভার, বুঝতে পেরেছেন? তো এই ব্রিলিয়ান্ট লাভারের কাম হলো এই যে আইবিপি 100% আপ 10 ডেজের ভিতরে আপ হবে। আর এখানে যে 100% গ্যারান্টি, এখানে যে 100% গ্যারান্টি যে নিচে যাবে সেটা কিন্তু ভাবছে না। দেখেন এই কিছু শ্রেণী আছে
যে এরকম দেখবেন যে ফেসবুকে এরকম ফেক এটা করে কোনোদিন মানে ওই সেই যদি লাগা যায় এরকম আপনি দেখবেন যে সুপারি বাগানে আপনি একটি ঢিল মারবেন, এই সুপারি বাগানে ঢিল মারলে দেখবেন যে কি যে কোনো একটা গাছে লেগে যায়। ফেসবুকে এরকম কিছু পাবলিক আছে যারা ওই ঢিল মেরে দেয় আর সেখানে কি লেগে যায়। যাই হোক, বিষয়টা হলো আপনি বলেন যে এই পর্যন্ত যতগুলো স্টক বলেছি নামবে, আবার বলি এই পর্যন্ত যতগুলো স্টকের কথা বলেছি নামবে, একটা স্টক দেখাই দেন যে স্টকটি উঠছে, একটা দেখাবেন মাত্র। যেগুলো বলবো নামবে ওর কারো কোনো ক্ষমতা নেই ওই স্টকটি উঠানোর, 100% গ্যারান্টি। আপনার এই 6 মাসের অ্যানালাইসিসে একটি মাত্র স্টক দেখাবেন যে বলেছি স্টকটি নামবে, ওই স্টকটি উঠেছে, এরকম একটা স্টক দেখাবেন পুরা 6 মাসের প্রায় 600 ভিডিওর ভিতরে। আর আমি অন্তত বাংলাদেশে তো নাই কেউ যে এই 6 মাসে এতগুলো ভিডিও পোস্ট করছে। আমার ভিডিও পোস্ট করার একমাত্র কারণ হলো ক্ষুদ্র বিনিয়োগকারীদের সত্যি হেল্প করা। আমি কখনো কোনো ভিডিওতে বলি না যে এইটা কেনেন এইটা কেনেন এইটা কেনেন, আমি শুধুমাত্র আপনাদেরকে দিক নির্দেশনা দেই যে এইগুলো করলে এই হতে পারে, এইটা করলে এই হতে পারে। এই বিষয়গুলো যদি আপনারা না বোঝে আবারও যদি ওইরকম ফেক নিউজের মতন 100% দিয়েই করে দেন, আপনার কমেন্টটাও কিন্তু আরেক ভাই পড়ে, আর এই আরেক ভাই কমেন্ট পড়েও কিন্তু সেও সমস্যায় পড়তে পারে। এটুকু কি মাথায় রাখবেন, কারোর ক্ষতি করার চিন্তা যদি আপনি করেন না, আল্লাহ আপনার ক্ষতি করবে। যাই হোক, এই কথাগুলো বলতে চাই না, কিন্তু প্রয়োজনে বললাম, কারণ আমি চাই না যে অন্য একজন ক্ষতিগ্রস্ত হয়। দেখেন আরেক ভাই, দেখেন গতদিন, আমি কমেন্টে যাচ্ছি না, শুধু তার কথাটা বলছি। আরেক ভাই কমেন্টে বলছেন যে মার্কেটটা কি আপ হতে পারে, এই যে যেখানে যে অবস্থায় আছে আপ হতে পারে। আমি তো এই 3 দিনের ভিতরে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি যে আপ হবে না ডাউন হবে। আপনারা যদি ভিডিও দেখে থাকেন, পুরো অ্যানালাইসিস যদি দেখে থাকেন, তাহলে ভালো করেই বুঝবেন যে কি করে কি হবে, আপ হবে না ডাউন হবে। 1 বছর পিছনে যেও এখানে ঘুরে এসে দেখিয়েছি, বর্তমান অবস্থা থেকেও দেখিয়েছি। এরপরেও যদি আপনার মানসিকতা আপের দিকে টানাপোড়েন করে, তাহলে তো কিচ্ছু করার নেই। আমি কোনো জায়গায় বলিনি মার্কেট ডাউন হবে বা আপ হবে। মার্কেট এখানে স্লো থাকবে, টেকনিক্যাল ওয়েতে আপনাকে চলতে হবে। সবসময় এই কথাটুকু বলছি, এই অবস্থানে এসে আপনাকে সতর্ক থাকতে হবে। সামনের দিনগুলোতে মার্কেট নামবে না এটাও বলে দিছি। এখন নামবে না মানে কি একেবারে ওইখানে জায়গায় দাঁড়াই থাকবে সেটাও না। একটা মার্কেট চলতে, একটা নদীতে যদি একটা নৌকা দেন, ওই নদীর নৌকা কি চুপচাপ স্থির বিল্ডিংয়ে যেমন দাঁড়াই থাকে এরকম দাঁড়াই থাকতে পারবে? ও তো একটু দোলাফেরা করবে, দুলতে থাকবে। এই দোলার পরেও যদি আপনি বলেন নৌকুটি নড়তেছে না, তাহলে তো আপনার সাথে আর কথা বলে মজা পাওয়া যায় না, তাই না? যাই হোক, অনেক কথা বললাম, সবাইরে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে প্রবাসী ভাইদের। তারা অনেক কষ্ট করে বিদেশে থেকে, তারা অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠায়, যার বিনিময়ে দেশ ভালোভাবে চলে। আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, আপনাদের শরীর সুস্থ থাক। সাথে সাথে দেশীয় ভাইদের এবং যারা দেশে বসবাস করেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আল্লাহ হাফিজ।